সুপ্রিয় দর্শক, লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আলোচনার বিষয় করোনা ঝুঁকিতে পেশাজীবীরা। দর্শক, আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক তথ্য উপদেষ্টা, সিনিয়র সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সাবেক পুলিশ কমিশনার নাঈম আহমেদ এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিপের মহাসচিব অধ্যাপক ডাক্তার এম এ আজিজ। আপনাদের তিনজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে আমি ইকবাল সোবহান চৌধুরী আপনার কাছে যেতে চাই যে যারা পেশাজীবী, বিশেষ করে এই ধরনের মহামারী বা এই করোনার এই সংকটকালীন সময় যারা দায়িত্ব পালন করেন, পেশাগত দায়িত্ববোধের জায়গা থেকে যাদের এই ধরনের একটি ঝুঁকি নিয়ে কাজ করতে হয়, সেখানে আমরা দেখলাম যে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা ইকুইপমেন্ট যেটি আর কি, তাদের সুরক্ষার যে পিপিই সেইটার সামগ্রী না থাকায় বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছেন এই পেশাজীবীরা, বিশেষ করে পুলিশ, ডাক্তার, তার মধ্যে সাংবাদিকও আছে। গতকাল আমাদের একজন সাংবাদিক মারা গিয়েছেন, আজ পুলিশের এক সদস্য মারা গিয়েছেন, এর আগে ডাক্তারও মারা গিয়েছেন। আমরা দেখলাম এই হার আশঙ্কাজনক হারে বাড়ছে। যে এই যারা কাজ করবে, করোনার বিরুদ্ধে যারা যুদ্ধ করবে, তাদের যদি সুনির্দিষ্ট নিরাপত্তা না থাকে, তাহলে সেই যুদ্ধে আমরা কতটা আশাবাদী যে সেখানে আমরা করোনাকে পরাস্ত করতে পারবো বা করোনার বিরুদ্ধে আমরা জয়ী হতে পারবো? ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন যে করোনার বিরুদ্ধে যুদ্ধ, যে কোনো যুদ্ধে যারা ফ্রন্ট লাইনে থাকে তারা কিন্তু ঝুঁকির মধ্যেই থাকে, এবং যুদ্ধ জয় কিন্তু তাদের যে আত্মবিশ্বাস বলুন, তাদের সাহস বলুন, তাদের নিবেদিত প্রাণ বলুন, তার উপরে কিন্তু যুদ্ধ জয় সম্ভব। ঠিক আজকে এই করোনার বিরুদ্ধে যে যুদ্ধ, সেই যুদ্ধে ফ্রন্ট লাইন ফাইটার কারা? সারা দেশ লকডাউন, বিশ্বের সব জায়গায় এখন লকডাউন, সারা আমাদের বাংলাদেশেও। এবং সেখানে ফ্রন্ট লাইন ফাইটারদের মধ্যে আছে আমাদের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা, আছে আমাদের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যারা নিয়োজিত তারা, আমাদের সেনাবাহিনীকেও নামানো হয়েছিল, এবং তার সাথে আমরা আমাদের পেশাজীবী হিসাবে সাংবাদিকরা। এদেরকে বলা যায় যে এরা একেবারেই সরাসরি ফ্রন্ট লাইনে থেকে তারা এই করোনার বিরুদ্ধে তারা কাজ করছে। চিকিৎসকরা তারা কাজ করছেন, তাদের দুটো কাজ। একটি কাজ হলো টেস্ট করা, আরেকটা হলো যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে সেবা দেওয়া। প্রথম দিকে আমাদের হাসপাতালগুলো বলুন বা আমাদের যেখানে যেখানে আমাদের চিকিৎসা হবে, সেখানে কিছুটা প্রস্তুতির অভাব ছিল। আরেকটি হলো এই করোনা এমন একটি রোগ, এখানে প্রফেসর আজিজ একজন প্রবীণ বিশিষ্ট চিকিৎসক, তিনি বলতে পারবেন। করোনা এমন একটা ভাইরাস যেটা এর আগে কখনো আমাদের অভিজ্ঞতা ছিল না। আমরা কেন, বিশ্বের অনেক সভ্য দেশও কিন্তু এর সম্পর্কে ধারণা তাদের ছিল না। ধীরে ধীরে আমরা কিন্তু একে প্রতিরোধ করা বা একে দমন করা আমরা সক্ষমতা কিন্তু অর্জন করছি। পাশাপাশি সরকারের পক্ষ থেকে দেখুন, প্রথম দিকে আমাদের অনেক যে সংশ্লিষ্ট যে আমাদের মন্ত্রণালয়গুলো ছিল বা সরকারি প্রতিষ্ঠানগুলো ছিল, তাদেরও অভিজ্ঞতার অভাবের কারণের জন্য প্রথম দিকে কিছুটা নির্লিপ্ততা বা কিছুটা তাদের সক্রিয়ভাবে তাদের এটার বিরুদ্ধে পরিকল্পনা নেওয়াটা প্রথম দিকে ছিল না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রথম তিনি ঘণ্টা বাজালেন, অর্থাৎ সতর্ক ঘণ্টা তিনি বাজালেন, এবং আমরা দেখেছি 8ই মার্চ প্রথম আমাদের শনাক্ত হলো, 3 জন শনাক্ত হলো। তারপর থেকে কিন্তু আমরা সতর্ক হওয়া শুরু, এবং মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্ত তিনি দুটো পদক্ষেপ গ্রহণ করছেন। একদিকে সতর্কতামূলক এবং সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ, তার মধ্যে লকডাউনও একটি আছে, সেটি নিয়ে এই সংক্রমণ কমানো এবং জীবন রক্ষা করা। আরেকদিকে এই লকডাউনের কারণের জন্যে যে অর্থনৈতিক
যে মন্দাটা আসতে মন্দা পারে আসতে পারে বা যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, কারণ কারো কোনো কাজ নেই, ঘরে বসে থাকছে, কোনো উপায় উপার্জন নেই, সেই সময় তিনি প্রণোদনা ঘোষণা করছেন আমাদের ইকোনমিকে সক্রিয় রাখার জন্য। এবং এই করোনা পরবর্তী পরিস্থিতি অর্থাৎ অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলা করার জন্য তিনি ঘোষণা দিচ্ছেন। একদিকে তিনি করোনার কারণের জন্য জীবন রক্ষা করা, আরেকটি হলো করোনা পরবর্তী পরিস্থিতিতে অর্থনৈতিক কারণের জন্যে যেন আমাদের মানুষ অনাহারে না থাকতে পারে, যেন মানুষের দুর্দশা যেন বেশি না হয়, সেই জন্য পদক্ষেপ। এইখানে আপনার পেশাজীবী ইতিমধ্যে আপনি নিজেই বলেছেন, ডাক্তারদের মধ্যে স্বাস্থ্যকর্মীদের মধ্যে প্রায় 450-র মতো ইতিমধ্যেই তাদের শনাক্ত হয়েছে সারা দেশব্যাপী। জি, পুলিশের তারা কিন্তু একেবারেই মুখোমুখি, সেখানে তাদেরও কিন্তু প্রায় 400-র উপরে তারাও আক্রান্ত হয়েছে। আমাদেরও প্রায় সারা দেশে এর আগে একটা ছিল প্রায় 20 জনের উপরে আমাদের আক্রান্ত হয়েছে। কতগুলো চ্যানেল মানে তাদের কোয়ারেন্টাইন করতে হয়েছে, এবং পত্রিকাগুলো কিন্তু অনেকটাই কিন্তু বাধ্য হয়ে অনেকে অনলাইনে যেতে হয়েছে, আবার অনেকে সীমিত আকারে সার্কুলেশন করছে। কিন্তু মিডিয়াও কিন্তু একেবারে ফ্রন্ট লাইনের মতো তারা কিন্তু কাজ করছে, তারাও কিন্তু একেবারে মাঠে গিয়ে কাজ করতে হচ্ছে। আপনার একজন ক্যামেরাম্যান, আপনার একজন রিপোর্টার, তাকে কিন্তু একেবারে সরাসরি মাঠে গিয়ে কিন্তু তথ্যটা নিয়ে আসতে হচ্ছে। তারা কিন্তু অনেকটা বেশি ঝুঁকির মুখে কাজ করছে। তাই শুধু আমরা কেন, আপনি যদি পরিচ্ছন্নতা কর্মী দেখেন, যারা আমাদের সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী, তারা তো আরও বেশি, তাদের কিন্তু কোনো সুরক্ষা নেই, কিন্তু তারা কাজ করছে, প্রতিনিয়ত আমাদের শহর পরিষ্কার রাখছে ইত্যাদি। তাই আমি মনে করি যে সুরক্ষার প্রয়োজন আছে। সুরক্ষা দুভাবে করতে হবে। একটা, সুরক্ষা দেবে রাষ্ট্র, সেটি হলো যদি কোনো কারণের জন্যে কেউ আক্রান্ত হয় তার চিকিৎসা, এবং কেউ যদি মারা যায় রাষ্ট্র তার ব্যবস্থা নেবে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছে। আরেকটি সুরক্ষা হলো যে আমার নিজের মনের যে নৈতিক দায়িত্ব, হ্যাঁ। এবং এখানে কিন্তু আমি মনে করি যে আপনি যদি যুদ্ধ বলেন, যুদ্ধে যারা ফ্রন্ট লাইনে থাকবে তাদের কিন্তু যে কোনো যুদ্ধে, এখানে আমাদের পুলিশের শীর্ষ কর্মকর্তা আছেন, যে কোনো যুদ্ধে কিন্তু ঝুঁকি নিতে হয়। সাংবাদিক হিসাবে আমরা কিন্তু ঝুঁকির মধ্যেই কিন্তু কাজ করতে হয়। ইকবাল সুমন চৌধুরী, আপনার কাছে আবার আসবে আমরা। নাঈম আহমেদ যেটি ইকবাল সুমন চৌধুরী বললেন যে ঝুঁকি নিয়েই কাজ করতে হবে, বিশেষ করে যারা একদম সম্মুখ যুদ্ধে বা একদম সামনের সারিতে থাকবে। পুলিশ অবশ্যই, পুলিশের কার্যক্রম ইতিবাচক এবং খুবই প্রশংসার দাবি রাখে, কিন্তু আমরা দেখলাম যে পুলিশের বেশ কয়েকজন সদস্য, প্রায় 2 শতাধিকের উপরে, 3 শতাধিকের কাছাকাছি হবে, 285 জনের মতো, সেখানে একজন পুলিশ সদস্য গতকাল রাতে মারাও গিয়েছেন। ওনার নাম জসিমউদ্দিন, ওয়ারিজনে উনি কাজ করতেন, বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে। এই যে পুলিশের সদস্য আক্রান্ত, যারা যুদ্ধ করবে, তাদের যে পর্যাপ্ত নিরাপত্তার যে ঘাটতি ছিল, সেটি কি প্রশাসনিক কোনো দুর্বলতার জন্য, নাকি আমাদের অজ্ঞতাপ্রসূত, বা আমরা এই রোগটি নতুন, সেজন্য হয়তো আমরা একে মোকাবেলা করতে হিমশিম খাচ্ছি? ঠিক আছে, আপনি প্রধান যে পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে যে এই সম্মুখ সারির যুদ্ধে পুলিশও একজন পেশাজীবী শ্রেণীর লোক, তারা কাজ করছে। সেখানে এই ঝুঁকিপূর্ণ কাজে পর্যাপ্ত যে পিপি প্রোটেক্টিভ যে ইকুইপমেন্টগুলি ছিল কিনা, এটা আপনার মূল প্রশ্ন। আমি আগের আমাদের বক্তার সূত্র ধরে বলছি যে ফ্রন্ট লাইনে কারা আছে, যে পেশাজীবীর মধ্যে যারা সম্মুখ সমরের যুদ্ধে যারা জড়িত, তারা কারা। প্রথমতে আসে, যেটা আগে বলা হয়েছে, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, এবং যারা ল্যাবরেটরিতে টেস্টিং করে, এটা একটা ঝুঁকিপূর্ণ জায়গা। যারা ল্যাবরেটরিতে এই টেস্টগুলি করছে, এটা একটা ঝুঁকিপূর্ণ জায়গা। এরপর আসে যেটা হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা, এটা পুলিশ বাহিনী বলেন, সেনাবাহিনী সহায়তার জন্য আসছে, সাংবাদিক ভাইরা তো আছেন, এবং এখানে ক্যাজুয়ালিটি দেখা যাচ্ছে যে পুলিশেরও হয়েছে, ফ্যাটালিটি যেটা বলি, মানে মৃত্যু, সাংবাদিকদেরও হয়েছে, ডাক্তারদেরও হয়েছে। তো এখন এই প্রশ্ন হচ্ছে, ডাক্তারের যে ইকুইপমেন্টগুলো, ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মী যে ইকুইপমেন্টগুলি ব্যবহার করে, আর অন্যান্য পেশাজীবীর কিন্তু ভিন্নতর। হসপিটালে এবং টেস্টিং ল্যাবরেটরি যে ইকুইপমেন্ট, পিপিইগুলো, আর আমরা যারা ফ্রন্ট লাইনে যারা রাস্তায় আছে, তাদেরটা ভিন্নতর।
এখানে যেটা সমস্যা হচ্ছে যে এমন এক ধরনের পেশা, সেখানে আপনার ক্লোজ কন্ট্যাক্টে আসতে হয়। পুলিশের প্রধান কাজ হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করা, মানে মোটামুটি 3 ফিট দূরতে থাকা, বাজারঘাটে রাস্তাঘাটে চেকপোস্ট বসে এরা কাজগুলি করছে। তো মাঝে মাঝে হয় কি ক্লোজ কন্ট্যাক্ট এসে যায়, তো সেখানে এই ধরনের ঝুঁকি থেকেই যায়। কিন্তু মূল বিষয়টা হচ্ছে এটা ঝুঁকিপূর্ণ কাজ, এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই। কারণ যেই রোলটা পুলিশ বাহিনী মানে প্লে করতেছে, ডাক্তার ভাইরা করছে, নার্সরা করে, তারা কিন্তু এই অবস্থান থেকে সরে আসার কোনো সুযোগ নাই। এটা কিন্তু পরিষ্কার, এটা মানে আমরা সবাই মনে একমত। কিন্তু এখন কত এই কাজগুলি করার জন্য যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা, ঝুঁকিটাকে কমানো, নিরাপত্তা তো পুরোপুরি ফুলপ্রুফ নেই, ঝুঁকিটাকে কমাই আনা, এটা হচ্ছে মানে মূল উদ্দেশ্য। এটা কীভাবে করা সেটি গুরুত্বপূর্ণ। এই পেশাগত দায়িত্ব পালন করার জন্য তার ডিস্টেন্সটা মেনটেন করা উচিত। আমি এর পেছনে আরেকটা বলি, বিরাট সংখ্যক কিন্তু ভলান্টিয়ার আছে, তারা কিন্তু রিলিফ কার্যে জড়িত, বিশেষ করে স্টুডেন্ট। এবং এই জন্য যেটা এফেক্টেড দ্বারা হচ্ছে, যেটা পেপার পত্রিকা বা বিভিন্ন আমরা দেখি যে ইয়াং লোকেরা ক্যান্সার ঝুঁকিতে পড়ছে, যে এরা তো রেকলেস ইয়াং ম্যান, অত বাইরে বেড়াচ্ছে, ঘুরছে টুরছে, এই জন্য হয়তো সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করতে পারছে না, তারা ঝুঁকিতে পড়ে যাচ্ছে। কিন্তু তারা কিন্তু বড় ধরনের ভালো কাজ করছে, সেটা রিলিফ ওয়ার্ক। ইউনিভার্সিটির ছাত্র একজন আমি দেখেছি, সে ইন্টারভিউ দিয়েছে, সে ঝুঁকিতে পড়ে করোনা পজিটিভ হয়ে পরে ভালো হয়ে গেছে। কিন্তু যদি ইয়াং ম্যান, সে হলো রিলিফে কাজ করে, সে শুধু তাই না, সে বিড়াল এবং কুকুরদের খাওয়াতো, এই কাজই করছে। তাহলে আমরা বলি যে এই যে ঝুঁকিপূর্ণ পেশায় যারা ফ্রন্ট লাইনে আছে, তার মধ্যে কিন্তু ভলান্টিয়ার যারা আছে, যারা রিলিফ সাহায্য দিচ্ছে লোকজনকে সাহায্য, তারা কিন্তু এটার মধ্যে পড়বে। আমার কথা হলো যে ফ্রন্ট লাইনে যারা আছে তারা থাকতে হবে, কিন্তু এই ঝুঁকিটাকে কেমন কমানো যায়, কেমনে ডিস্টেন্সটা মেনটেন করে কমানো, এটার মূল উদ্দেশ্য থাকবে। এখানে ওই একই কথা যে এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই, কাজ তারা ফিল্ডে থাকতেই হবে। কারণ যুদ্ধে যারা আছে, এটা ঝুঁকিপূর্ণ জায়গা, সেখানে যুদ্ধ এই ধরনের বড় ধরনের ফ্যাটাল্টি বা ঝুঁকিপূর্ণ নিয়ে তাদের কাজ করে। পুলিশ যখন আক্রান্ত, এবং পুলিশের যে গুরুত্বপূর্ণ প্রায় 22টি বিভাগেই আক্রান্তের সংখ্যা আছে আমাদের সর্বশেষ তথ্য যেটি বলছে, যে এবং সেই সব জায়গায় যারা দায়িত্ব পালন করে এবং খুবই গুরুত্বপূর্ণ জায়গায়, সেখানে যদি সংক্রমণের হার বাড়তে থাকে বা সেখানে যদি সংক্রমণ পাওয়া যায়, সেটা তো উদ্বেগের একটি বিষয়। উদ্বেগের বিষয়, অবশ্যই বিষয়। এই উদ্বেগকে সামনে রেখেই এখন এইগুলিকে ঝুঁকি কেমনে কমানো যায় সেটাই গুরুত্বপূর্ণ। কারণ এই মুহূর্তে কিন্তু কোনো মেডিসিন নাই, কিছুই নাই, একটাই শুধু মেডিসিন, প্রিভেন্টিভ কীভাবে, সেটা সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করা। এবং যেগুলি ইকুইপমেন্ট, সেটা হচ্ছে যে জেনারেল যারা এই ফ্রন্ট লাইনে আছে আদার দেন ডক্টরস, তাদের জন্য মাস্ক, হ্যান্ড গ্লোভস, আর একটা হচ্ছে হলো ডিস্টেন্সটা মেনটেন করা। এইটাকে মেনটেন করলে ঝুঁকিটা আস্তে আস্তে কমে আসবে। জি, নাইম আহমেদ, আপনার কাছে আবার আসবো আমরা। অধ্যাপক ডাক্তার এম এ আজিজ, যেটি নাইম আহমেদ বললেন যে ঝুঁকিটি কমানোর জন্য আমাদের আগেই প্রতিরোধমূলক একটি ব্যবস্থা নিতে, সেক্ষেত্রে যে প্রস্তুতি আমাদের নেওয়া দরকার ছিল, বিশেষ করে যারা সম্মুখ সারিতে যারা কাজ করছেন, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, তাদের ক্ষেত্রে কি পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছিল এরকম, বা কোনো ঘাটতি ছিল কিনা? ধন্যবাদ। দেখুন, প্রাথমিক পর্যায়ে আমাদের পিপির স্বল্পতা ছিল, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা আমরা দেখেছি। আমরা চিকিৎসকরা আমরাও বলেছি যে পিপির স্বল্পতা আছে। এই মুহূর্তে পিপির স্বল্পতা নাই, সারা দেশে পর্যাপ্ত পরিমাণে আমাদের স্বাস্থ্যকর্মীরা পিপি পাচ্ছে। এই মুহূর্তে সমস্যাটা যেটা হচ্ছে যে আমাদের ব্যাপক পরিমাণের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা এফেক্টেড হচ্ছে, এটা একটা চিন্তার বিষয়। সাংবাদিক এফেক্টেড হচ্ছে, পুলিশের লোকজন এফেক্টেড হচ্ছে। আমার কাছে মনে হয় যে 3টা কারণ আমার কাছে মনে হয় যে এই বেশি পরিমাণ চিকিৎসকরা স্বাস্থ্যকর্মী এফেক্টেড হওয়ার পিছনে 3টি কারণ। প্রথম কারণ হলো যে এই যে পিপিইগুলো যেগুলো সরবরাহ করা হচ্ছে, এগুলো সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে সরবরাহ করা হচ্ছে, এটা একটা চ্যানেল। এবং এইখানেও বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠানগুলো যেগুলো তৈরি করে, এইগুলো WHO-র গাইডলাইনে তৈরি করছে কিনা এটা এক ধরনের সন্দেহ আছে। যদিও এখানকার মান নিয়ন্ত্রণে একটা কমিটি আছে, তারপরেও একটা প্রশ্ন থেকেই যায়। তারপরেও অনেক জায়গায় আমরা দেখছি যে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তিগত উদ্যোগে তারা বিভিন্ন হাসপাতালে পিপি দান করছে, মানে চিকিৎসকদের বিভিন্ন প্রতিষ্ঠানে। সেই জায়গাটাও একটা প্রশ্ন থেকে যায়, সেটার কিন্তু মান দেখা হচ্ছে না, সেটা মানসম্পন্ন কিনা সেটাও দেখার ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হলো যে এই যে আমাদের যারা রোগীর সংস্পর্শে আসে, আমরা বিভিন্ন জায়গায় দেখি যে রোগীরা এটা গোপন করছে, তাদের এই যে জ্বর কিংবা অসুস্থতা যেটা আছে গোপন করছে। এমন অনেক জায়গা আছে যারা এই কোভিড তারা পরীক্ষা করে শনাক্ত হয়েছে পজিটিভ, কিন্তু বলছে না, তারাও বলছে না, তারাও এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে জেলা চিকিৎসা করতে যাচ্ছে। এই জায়গাটাও আমার মনে হয় যে একটু ঘাটতি আছে, সেই জায়গাটাও এফেক্ট। আরেকটা থার্ড পয়েন্ট যেটা, দেখুন, একজন চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মী প্রায় 8 থেকে 9 ঘন্টা এই ড্রেসটা পরে থাকতে হয়।
তার এর মুহূর্তে হয়তো ফোন ধরতে হয়, এই মুহূর্তে লিখতে হয়, কলম বের করতে হয়, কিংবা বাথরুমে যেতে হয়, কিংবা নাস্তা করতে হয়। এবং এই সময়টার এই সমস্ত কর্মকাণ্ড এবং পিপিটা এটা পরা খোলা, এইটাও একটা টেকনিক্যাল ব্যাপার। এইটাও আমরা প্রপার ওয়েতে সবাই করছে কিনা সেটাও ইম্পর্টেন্ট, সেই জায়গাটাও প্রপার ট্রেনিংয়ের দরকার। এবং এই তিনটি কারণেই আমার কাছে মনে হয় যে এই স্বাস্থ্যকর্মীরা বেশিভাবে এফেক্টেড হচ্ছে। আমরা একটা বিরতি নিয়ে এসে আপনার কথা শুনবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছি একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। ডাক্তার এম এ আজিজ, যেটি বলছিলেন যে আমাদের করোনা মোকাবেলায় যে প্রস্তুতি, সেটি মাননীয় প্রধানমন্ত্রী তো প্রথম থেকেই বলছেন, তার কার্যালয় থেকে সার্বক্ষণিক মনিটরিং করছেন যে কিভাবে আরও দ্রুত মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া যায়। কিন্তু এই শুধুমাত্র সুরক্ষার অভাবে আমরা অনেক জায়গায় দেখলাম যে যারা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, তারা রুগীদেরকে সেইভাবে গ্রহণ করতে পারেন না, বা অনেক সময় রুগীরা চিকিৎসা না পেয়ে ফিরে আসেন। সেই অবস্থার পরিবর্তন কিন্তু এখনও হয়নি। দেখুন, এইটা প্রাথমিক পর্যায়ে এরকম আমরা লক্ষ্য করেছি যে হাসপাতালগুলো তখনও প্রস্তুত হয়নি। সরকারি ব্যবস্থাপনা আমি মনে করি প্রাথমিক পর্যায়ে, ইকবাল ভাই বলেছেন যে প্রাথমিক পর্যায়ে আমাদের কিছু দন্যতা ছিল, এটা সারা বিশ্বে প্রত্যেক দেশেই ছিল। কিন্তু এই মুহূর্তে হাসপাতাল ব্যবস্থাপনায় যদি বলি, চিকিৎসার ক্ষেত্রে বলে যদি, এবং সরকারের সার্বিক ব্যবস্থাপনায় সব কিছুতেই মোটামুটি একটা অগ্রগতি আমি দেখছি। আজকে ইকবাল ভাই বললো সেটা যে আপনারা যদি সরকারের পরিকল্পনা দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী একটা হলো চিকিৎসা সেবার এটার কনফার্ম করা যে সুরক্ষা সহ চিকিৎসা সেবা দেওয়া, আরেকটা হলো যে এটা যেহেতু একটা লম্বা সময় অতিক্রম করবে, সেই সময়টার জন্য এই বাংলাদেশের জনগোষ্ঠীকে প্রিপেয়ার্ড করা, অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য ইতিমধ্যে অনেক উনি পরিকল্পনা নিয়েছেন। এই 1 লক্ষ কোটি টাকা প্রণোদনা থেকে শুরু করে 21 দফা যে প্রস্তাবনা, এই সেই দিন দেখলাম 5 দফা না বৈশ্বিক একটা সম্মেলনে এই বৈশ্বিক সমন্বয় করার জন্য উনি সাংবাদিক সম্মেলন করেছেন, উনি 5 দফা প্রস্তাবও দিয়েছেন। আমরা লক্ষ্য করে দেখবেন যে এই যে উনি যে সার্বিক সমন্বয়ের জন্য কৃষির উপরে গুরুত্ব দিয়েছেন, সেটা সারা 16 কোটি মানুষের প্রস্তাবনা। পাশাপাশি আমাদের এই সরকারের মন্ত্রণালয়ের একটি টেকনিক্যাল কমিটি করা, যেটা নাকি খুব জরুরিভাবে অনেক আগে দরকার ছিল, হাসপাতালগুলোকে কোভিড হাসপাতাল, নন কোভিড হাসপাতাল সেটা তৈরি করা, ট্রাইস সিস্টেম আমরা যেটা বলি, যে একটা হাসপাতালে যে কোভিড হাসপাতালের একটা ব্যবস্থা থাকবে এবং সাধারণ রোগীদের একটা ব্যবস্থা পাবে, আর কোভিড হাসপাতাল ইটসেলফ আলাদা একটা ব্যবস্থা হাসপাতাল থাকবে। এই যে ব্যবস্থাগুলো বললাম, এইগুলো কিন্তু এর ভিতরে হয়ে গেছে। যেমন চিকিৎসকদের ডোজটার যে ঢেলে সাজানো, যে একটা হাসপাতালে একটা গ্রুপ চিকিৎসা করছে, এই গ্রুপটা 14 দিন করার পরে 14 দিন তারা কোয়ারেন্টাইনে যাবে, এরপরে আরেকটা গ্রুপ ঢুকবে, এইভাবে যে ঢেলে সাজানো, এই চিকিৎসকরা কিন্তু চিকিৎসা করে বাসায় যাবে না, তারা আরেকটা আলাদা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবে, হোটেলে থাকবে কিংবা অন্য জায়গায় থাকবে, তারপরে এখান থেকে আবার তারা রোটেশনে যাবে। এই সিস্টেমগুলো এবং তাদের যাতায়াত এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা সরকার করছে। এই জিনিসগুলো কিন্তু আগে ছিল না। এখন আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী নিজে মনিটর করছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্টিয়ারিং ধরার পরে আমরা একটি গতিশীলতা লক্ষ্য করতে পারছি যে এখন সব ক্ষেত্রেই দ্রুত অনেক কাজ হয়ে যাচ্ছে। আমরা একসময় যেগুলো প্রটেস্ট করছিলাম, দাবি করছিলাম স্বাস্থ্য মন্ত্রণালয়, এখন কিন্তু দ্রুত হয়ে যাচ্ছে। এই জন্য আমার মনে হয় এখন এই মুহূর্তে চিকিৎসা সুরক্ষা সামগ্রী সাফিসিয়েন্ট আছে। আমি মনে করি সামনে আরও বেশি প্রস্তুত থাকা উচিত। এখন হয়তো দেখা যায় যে প্রত্যেক দিন 70 থেকে 60,000 70,000 প্রত্যেক দিন দিচ্ছে। আমার কাছে মনে হয় এমনও হইতে পারে একদিনে 2 লক্ষ লাগতে পারে। সেই জন্য সে পর্যাপ্ত মজুদ রাখা উচিত। এবং সিএমএসডির ডাইরেক্টর যে জায়গায় এটা নিয়ন্ত্রণটা করে, বন্টনটা করে, সেই জায়গাটায় যে মান নিয়ন্ত্রণে যে কমিটিটা আছে, এই কমিটিটা ব্যাপারে সরকারের সতর্ক দৃষ্টি রাখা উচিত। আমার মনে হয় সেই জায়গাটা হলে আমরা যে পেশাজীবীরা এফেক্টেড হচ্ছি, সেই এফেক্টেডের সংখ্যাটা অনেক কমে যাবে সেই জায়গাটা সতর্ক হলে। অধ্যাপক ডক্টর এম এ আজিজ, আপনাকে আবার আসবে আমরা। ইকবাল সোবহান চৌধুরী, যেটি বললেন যে মানের জায়গা, যে আমরা যে সুরক্ষা সামগ্রী ব্যবহার করছি সেটির মানটা নিয়ন্ত্রণ। আমরা দেখলাম যে বাজারে অনেক নকল মাস্ক, গ্লাভস, অনেক পিপি আছে যেগুলো আসলেই মানহীন, যে বাজারে যাচ্ছে, যেগুলো নিজেদেরকে তৈরি করছে, সেটি একটি বিষয়। আরেকটা হলো যে আমাদের যে শনাক্তকরণের যে প্রক্রিয়া, সেটি অনেক স্লো এবং মানে খুব ধীর গতিতে চলছে, এবং সেটির সংখ্যাও কম এখন, যে কারণে এই টেস্টিংয়ের বিষয়টা আসলেই অধরা থেকে যাচ্ছে। মানে সবাই
এই সুযোগ পাচ্ছে না, বা অনেকেই তো স্যাম্পল দিয়ে আসছে, সে হয়তো 3 দিন 4 দিন পরে জানতে পারছে। এমনও দেখা যাচ্ছে যে রোগী মারা যাওয়ার পরে তার খবর আসছে যে তিনি পজিটিভ হয়েছেন। এই অবস্থা হলে তো যদি হয় সেক্ষেত্রে সুরক্ষা ও পাওয়া তো কঠিন হয়ে যাবে। যে দেখুন, আপনি যেটা বললেন, যেটা আমাদের প্রফেসর আজিজ সাহেব বললেন, যে পিপি বা সুরক্ষা করার জন্য যে আমাদের সেটি মান সংরক্ষণ করার দায়িত্ব নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের উপরে, সরকারি, এবং তাদেরকেই আজকে এই দায়িত্বটি নিতে হবে। পাশাপাশি এই সুরক্ষা ম্যাটেরিয়ালগুলো রাস্তাঘাটে যেভাবে পাওয়া যায়, মিডিয়াতে এসছে, ফুটপাতে পাওয়া যাচ্ছে, যে বিক্রি করছে সেও জানে না কোথা থেকে এসছে, কিভাবে আসছে। সে শুধু মনে করছে যে এটার একটা ডিমান্ড আছে, কিছুটা ভালো প্রাইস পাওয়া যাবে, যদি 10টা বিক্রি করতে পারি তাহলে আমার আজকে দিনটা হয়ে যাবে। আর যে কিনে নিয়ে যাচ্ছেন তিনিও কিন্তু জানেন না, পয়সা দিয়ে কিনে নিয়েছেন, এটার কতটুকু মানে সুরক্ষা দেবে। এটা ধরার দায়িত্ব আমি মনে করি যারা প্রতিষ্ঠান আছে, মানে সরকারিভাবে, তাদের। এবং এর সোর্স দেখা দরকার। যদি বাজারে কিছু ডিমান্ড আছে বলে সাপ্লাই দিয়ে দিচ্ছেন সুরক্ষা মেনটেন না করে, তাদেরকে কঠোরভাবে পানিশমেন্ট দেওয়া উচিত আমি মনে করি। সেটি ইম্পোর্টার হোক অথবা কেউ প্রডিউস করুক বা ম্যানুফ্যাকচার করুক, সেটা। এটিগুলো একটি। আরেকটি হলো যে আজকে দেখুন, আমি যেটা আবার বলতে চাই যে সম্মুখ সমরে যারা ফ্রন্ট লাইনে থাকবে তাদের মরাল সাহসটা কিন্তু বেশি রাখতে হবে। কারণ আপনি যত গোলাগুলি হোক না কেন, আপনি কিন্তু যুদ্ধের মাঠ থেকে পিছু হটতে পারবেন না। আপনার সামনে মারা যাচ্ছে, কিন্তু তারপরেও আপনাকে এগিয়ে যেতে হবে। এটাই হলো যুদ্ধ জয়ের একমাত্র। এখানেও কিন্তু আমাদের যারা পেশাজীবী, যারা আমরা আজকে মাঠে ঝুঁকি নিয়ে কাজ করছি, তাদের মরালটাকে কিন্তু, সাহসটাকে কিন্তু রাখতে হবে। এখানে দুভাবে করতে হবে। একটা হলো যে তার প্রয়োজনীয় সুরক্ষার ম্যাটেরিয়াল তাকে পেতে হবে। আর 2 হলো যে কোনো কারণের জন্য যদি সে আক্রান্ত হয়, তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এবং কোনো কারণের জন্য যদি সে মারা যায় তাহলে তার পরিবারকে অন্তত যে পর্যাপ্ত সাপোর্ট। কারণ এখন একজন ডাক্তার, তিনি যদি মারা যান, ভালো কাজ করে তিনি মারা গেলেন, কিন্তু তার পরিবার যদি সারা জীবন যদি সাফার করে, তাহলে সেই ডাক্তার কিন্তু সাহস পাবে না। কিন্তু যদি তিনি বুঝতে পারেন যে আমি যদি মারাও যাই, একটা নোবেল কজের জন্য যদি আমি মারাও যাই, আমার রাষ্ট্র আমার এই পরিবারের দায়িত্ব নেবে, তাহলে কিন্তু সে অনেক বেশি সেবায় অনেক বেশি সাহস করে কিন্তু এগিয়ে যাবে। একজন পুলিশ যদি মনে করে যে আমি ভালো কাজ করতেছি, সেখানে যদি আমি আক্রান্ত হই, চিকিৎসা পাবো, মারা গেলে পরে রাষ্ট্র আমার দায়িত্ব নেবে আমার পরিবারের, তখন কিন্তু সে অনেক বেশি এগিয়ে যাবে। আমরা দেখুন, যুদ্ধ জয়ের পরে কি করা হয়? গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড দেওয়া হয়। মানে কেন? এটা হলো এক্সাম্পল রাখার জন্য। যে প্রথম যে ডাক্তার মারা গেলেন, দেখুন একেবারে প্রধানমন্ত্রীর থেকে শুরু করে সবাই কিন্তু প্রশংসা করেছে, অলমোস্ট জাতীয় বীরের মতো তাকে বলা হয়েছে। এবং প্রধানমন্ত্রী এটা বুঝেই কিন্তু ডাক্তারদের জন্যে তিনি কিন্তু এই একটা প্রণোদনা ব্যবস্থা করেছেন। এবং আমি মনে করি সব পেশার জন্যই কিন্তু এটা প্রযোজ্য হওয়া উচিত। পুলিশের জন্য হওয়া উচিত, আমাদের সাংবাদিকদের জন্য হওয়া উচিত, এমনকি ওই যে বললাম আমি পরিচ্ছন্নতা কর্মী, তাদের জন্য হওয়া উচিত। আমাদের নাইম সাহেব বললেন যারা ভলান্টিয়ার হিসাবে কাজ করছে, আমরা জানি 1998 সালে দেখুন রিলিফ দিতে গিয়ে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছেলেরা মারা গিয়েছে, কিন্তু তারা একটা এক্সাম্পল তৈরি করেছে যে আমি রিলিফ দিতে গিয়ে আজকে আমি মৃত্যুবরণ করছি একটা ভালো কাজ করতে গিয়ে। এই ভলান্টিয়াররাও কিন্তু এখন সে ধরনের তাদেরকেও কিন্তু সাহস যোগাতে হবে। সবচেয়ে বড় জিনিসটা হলো যে কোনো যুদ্ধে যারা সম্মুখ সারিতে থাকে তাদের সাহস
যে কোনোভাবে রক্ষা করতে হবে, নাহলে কিন্তু সেই যুদ্ধে আপনি হেরে জয়ী যাবেন। হওয়া একটু কঠিন হেরে হবে। যাবেন। জি। পেশাজীবীরা আজকে ঝুঁকির মধ্যে আছে, তাদেরকে সাহস যোগাতে হবে, তাদেরকে সুরক্ষা দিতে হবে এবং তাদেরকে প্রশংসা করতে হবে। জি, ইকবাল সামান চৌধুরী, আপনার কাছে আবার আসবো আমরা। নাইম আহমেদ, যেটি ইকবাল সামান চৌধুরী বললেন যে মানসিক সাহস যোগাতে হবে বা সাহসিকতার সাথে কাজ করতে হবে। পুলিশ যেহেতু একদম সম্মুখ সারির যোদ্ধা, পুলিশের যেমন নিজেদের নিরাপত্তাও নিজেদের একটি নিজস্ব ব্যবস্থাপনা থাকে, নিজস্ব সচেতনতা থাকে, বা এ ধরনের একটি রোগ বা এ ধরনের একটি দুর্যোগ যখন আসে তখন নিজে যেমন সুরক্ষার ব্যবস্থা তৈরি করবে, অন্যদেরকেও সুরক্ষা দিতে হবে। পুলিশই যদি সুরক্ষিত না থাকে সেক্ষেত্রে সাধারণ মানুষের অবস্থা সুরক্ষারটা আরও বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে। যেটা হচ্ছে যে যখন পুলিশের কাজ হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করা, অপরাধ দমন করা, প্রতিরোধ করা, এক্ষেত্রে যখন অপরাধী দ্বারা পুলিশ আক্রান্ত হয় তখন একটা কোশ্চেন আছে যে পুলিশই যখন নিরাপদ না, যারা আমাদের নিরাপত্তা দেবে, তাহলে তারাই যদি নিরাপদ না থাকে তাহলে আমাদের কী অবস্থা হবে? আসলে ব্যবস্থা হচ্ছে যে অপরাধের শিকার যে কেউ হতে পারে। আর বর্তমানে যে আমাদের কোভিড-19 সিচুয়েশন, সেটা একটা ছোঁয়াচে রোগ, একটা রোগ। এই রোগ আগে হয় নাই, এর কোনো প্রতিষেধক নাই, প্রতিরোধ নাই, কিছুই নাই। এই পরিস্থিতিতে আমরা সবাই বিরাজ করছি। সেখানে পুলিশ সদস্যরা ঝুঁকি নিয়ে কাজ করছে, যেহেতু তাদের পেশাটাই ঝুঁকিপূর্ণ। এই পেশাটাই ঝুঁকিপূর্ণ। আমার ডাক্তার বলেন, আমাদের এই বর্তমানে সিচুয়েশনে ডাক্তার বলেন, সাংবাদিক বলেন, পুলিশ বলেন, অন্যান্য ভলান্টিয়ার বলেন, রাস্তার পরিচ্ছন্ন কর্মী বলেন, এরা কিন্তু একটা তাদের পেশাটাই ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকির সামনে রেখে কিন্তু তারা কাজ করছে। যেটা আমরা বলছিলাম যে ওইটি বলতে চাচ্ছি যে ঝুঁকিকে সামনে রেখে কি পুলিশের পক্ষ থেকে নিজস্ব কোনো নিরাপত্তা ও সুরক্ষার ব্যবস্থা নেই? যেমন সরকার থেকে কিছু নির্দেশনা আছে, সেগুলো কি অনুসরণ করা সেটা অনুসরণ করা হচ্ছে। আমি বলি যেটা হচ্ছে, যেটা আমি বলেছিলাম, যেটা ফারাক আছে, যে পিপি, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এটা দুই রকম। একটা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের একরকম, অন্যান্যদের তাদের রকম। তো এখানে অন্যান্যদের আছে তিনটা ফ্যাক্টর বিষয়: সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, মাস্ক ইউজ করা, গ্লোভস ইউজ করা। সেগুলি কিন্তু তারা ব্যবহার করছে। এটা থেকে সরকারিভাবে সাপ্লাই দেওয়া হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এগুলি ব্যবহার করছে, তার ডিস্টেন্সও মেনটেন করছে। কিন্তু তারপরে তো ডিস্টেন্স পুরোপুরি মেনটেন করা যায় না। যেমন সমস্যাটা কী হয়, আমি একবার ব্যাংকে কোথায় গেলাম ইসের জন্য, দরকারি কেনাকাটার জন্য। আমি খুব খেয়াল রাখছি 3 ফুটের মাথা ঠিকই আছে, কিন্তু এর মধ্যে একদম ধাক্কা দিয়ে চলে গেল। কারণ এটা আমি যতই সাবধানে থাকি না কেন, সে আর পিছ দিয়ে গেল, ক্ষতি হলে কিন্তু অন্যের জন্য হতে পারে। তো এখানে কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা যারা আছে সেগুলো সামনে আছে, তারা প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ইউজ করছে, ভালো মতো ইউজ করছে, তারা মাথায় আছে। কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি, অনেক কিছু তার বিয়ন্ড কন্ট্রোল, যে তাদের আয়ত্তের বাইরে থাকে। এটা হয়, যেমন আপনার হয় কি, এটা শুধু একপাক্ষিক না, যাদের নিয়ে ডিল করছে, রাস্তার চেকপোস্ট বসেছে, যাদের সাথে কথা বলছে, বাজারঘাটে ডিস্টেন্স মেনটেন করার জন্য আহ্বান জানাচ্ছে, তাদেরও কিছু দায়িত্ব আছে। যেমন একটা উদাহরণস্বরূপ বলি, দায়িত্ববোধের নমুনা, সেটা হচ্ছে যেমন চুল কাটা নিয়ে আপনার সাথে একদিন আলাপ হয়েছিল যে চুল না কাটলে কী হয় এই অবস্থায়। আজকে একটা দপ্তরিক কাজে বাসায় বসে অফিস করি, বাসায় অনলাইনে কম্পিউটার বসে কাজ করি, টেলিফোন করাটা কাজে বাসার থেকে তার স্ত্রী জবাব দিলে উনি চুল কাটতে গিয়েছেন। এখন সে আমারই প্রশ্ন উঠলো, চুল কাটতে একটা ক্লোজ কন্ট্যাক্টে চলে আসলো। কারণ চুল যিনি কাটছেন তার তো কোভিডে আক্রান্ত কিনা আমরা কেউ যাই না, শুধু তাই না, ওই সেলুনিস্ট উনি একা যায়নি, অন্যান্য লোকজন চুল কাটতে গিয়েছে। এখানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হচ্ছে না। তার মানে যেটা হচ্ছে যে দায়িত্বটা শুধু আইন প্রয়োগকারী সংস্থা না, যাদের নিয়ে তারা ডিল করছে, মেম্বার্স অফ পাবলিক, তারাও সচেতন হলে কিন্তু এই ঝুঁকিটা কমে আসে। কিন্তু আপনি যেটা বলছিলেন মূল প্রশ্ন, যে প্রোটেক্টিভ ইকুইপমেন্ট তারা ব্যবহার করছে, ঝুঁকি অ্যাভয়েডের চেষ্টাও করছে, তারপর কিন্তু একটা ঘটনা ঘটে। আপনি তো নিজেও পুলিশে কাজ করেছেন, পুলিশের আমি একদম আরেকটু যদি ভেতরে যেতে চাই বা আরেকটু গভীরের কথা বলতে চাই, যেমন যারা পুলিশ কনস্টেবলের কাজ করেন, তারা যখন ব্যারাকে থাকেন, তারা যে পরিবেশে থাকেন সেটার কি কোনো পরিবর্তন করা হয়েছে কিনা, বা তারা আক্রান্ত হলে তাদের হাসপাতালের চিকিৎসা কী হবে, তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হবে, তাদের আইসোলেশনে কী হবে? যেমন আমরা যদি বলি যে ডাক্তার আক্রান্ত হলে তাদের জন্য আলাদা আবাসনের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু পুলিশের সদস্যরা আক্রান্ত হলে তাদেরকে এই যে সার্বিক ব্যবস্থাপনা যেটি, সেটিও কিন্তু অনেকটাই একটা ভালো পয়েন্ট ছিল ব্যারাক। পুলিশ বাহিনী মেজরিটির সদস্যই তারা থাকে, কিন্তু ব্যারাক লাইফ লিড করে। ব্যারাক লাইফে একটা ডেফিনেটলি এক বিল্ডিংয়ের মধ্যে একই ফ্লোরের অনেকে থাকে এবং তাদের বেডগুলো কাছাকাছি থাকে, এবং তারা যে বাথরুম ইউজ করে সেগুলো তো কমন বাথরুম ইউজ করে, সেগুলি আছে। এটা একটা তো এটা একটা সিচুয়েশন, একটা পরিস্থিতি। কিন্তু সেটা সবচেয়ে বড় কথা হলো সিমটম, যে আর্লি রেজলিউশন, যেটা এটাকে সবাইকে নজর দিতে হয়। কোনো একটু যদি সিমটম বা জ্বর বা কোনো একটু অসুবিধা, তাকে তাড়াতাড়ি দ্রুততম সময়ে আইসোলেট করে তাকে ওই ব্যবস্থা নেওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ। আর চিকিৎসা বলেন, আমাদের পুলিশ হসপিটাল আছে, তারপরে ডেফিনেটলি যেহেতু তারা ফ্রন্টলাইনের ওয়ার্কার, চিকিৎসা ক্ষেত্রে তারা তো অগ্রাধিকার বলেন বা অন্তত বাধা পাবে না, তারা চিকিৎসাগুলি পেয়ে থাকে। সেই চিকিৎসা ক্ষেত্রে কোনো বাধা হচ্ছে না। চিকিৎসা তো একটাই, সেটা হলো
আইসোলেশনে থাকা, আর যদি ভর্তি হতে হয় তখন ভেন্টিলেটর, যেগুলি রেসপিরেটরি যে প্রবলেম, এগুলি করা। আর তো চিকিৎসা তো তেমন কিছু নেই, চিকিৎসা তো একটু তো আইসোলেশন, আর নর্মালি যে টেম্পারেচার ডাক্তার সাহেব বলেছে প্যারাসিটামল খাওয়া আর অন্যের থেকে দূরে থাকা, এই তো চিকিৎসা। আসলে চিকিৎসা তো নাই, এটার প্রিভেন্টিভ মেজার। যে কারণ কোভিড-19 একটা খেয়াল করেন, আমাদের দেশে মৃত্যুর হার কম কম্পারেটিভলি, পার্সেন্টেজে হয়তো 2-3%, কিন্তু বৈশ্বিক কিন্তু 7%। সারা বিশ্বে মৃত্যুর হার 7%। কারণ আমরা যেটা প্রতিদিন যে নিউজগুলি দেখি, CNN, BBC, আল জাজিরা, সে কিন্তু ওটা টাইম টু টাইম তারা জানাচ্ছে যে সেখানে কিন্তু অ্যাবভ 7%। সেই তুলনায় কিন্তু আমরা মৃত্যুর হার কিন্তু অন্তত কম। আমরা একটা বিরতি নিয়ে আসি, তারপরে আপনার কথা আবার শুনব। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনা। অধ্যাপক ডাক্তার এম এ আজিজ, আপনার কাছে একটি প্রসঙ্গ জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা যে করোনা শনাক্তকরণ বা পরীক্ষা টেস্টিং পদ্ধতি, এইটি এত ধীর গতিতে যে মানুষের প্রয়োজন, যত মানুষ এখানে আসছে পরীক্ষা করাতে, আমরা সবাইটা পরীক্ষা করাতে পারছি না, বা সবার স্যাম্পল নিলেও তাকে যথাযথ সময়ে সেটার রেজাল্ট জানানো যাচ্ছে না। এর পাশাপাশি আমরা দেখলাম যে গণস্বাস্থ্য কেন্দ্র একটি কিট আবিষ্কার করলেন, কিন্তু আমরা দেখলাম যে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বা স্বাস্থ্য ওষুধ প্রশাসনের অধিদপ্তরের পক্ষ থেকে সেটিকে সেভাবে ইতিবাচক সাড়া মেলেনি। আসলে কি সেই কিটের কি গুণগত মান অত ভালো না, নাকি অন্য কোনো প্রশাসনিক জটিলতা? আপনাকে খুব সুন্দর প্রশ্ন। প্রথমত হলো যে টেস্টের কথাটা যেটা বললেন, WHO প্রথম থেকে বলে আসছে টেস্ট টেস্ট টেস্ট। এই টেস্টটা কিন্তু RT-PCR টেস্ট, WHO এর রিকমেন্ডেশনের যে টেস্ট, সেটা প্রথম দিকে আমাদের দেশে শুধু IDCR ছিল, একটা জায়গায় ছিল। এখন আজকে পর্যন্ত 20 জায়গায় হচ্ছে, আগামী 3 দিনের মধ্যে 24 জায়গায় হবে। প্রথমে 100-200 করে শুরু হইতে, এখন তো প্রায় 4000-এর কাছাকাছি টেস্ট হচ্ছে পার ডে। এখনও প্রচুর টেস্ট আসছে। কিছু কিছু জায়গায়, আমি যেমন ময়মনসিংহের কথা জানি, তারা 3টা শিফটে কাজ করতেছে, আরও কয়েক জায়গায় 2 শিফটে 3 শিফটে শুরু করছে, কোথাও আরও মেশিন বসানো হচ্ছে। এই প্রক্রিয়াগুলো চলছে। আমার মনে হয় যে আরও 1 সপ্তাহের ভিতরে আমরা 28 জায়গার মতো টেস্ট করা যাবে। প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটিতে যেগুলো এই ফ্যাসিলিটিগুলো আছে, PCR মেশিন আছে, সেগুলো তারাও কিন্তু এগিয়ে আসছে, এবং সেখানেও কিন্তু সরকার সমন্বয় করছে। আমার মনে হয় যে এই টেস্টের সংখ্যা আরও বাড়বে। তবে ইম্পর্টেন্ট হলো, এখন যেটা আলোচনায় গত কয়েকদিন যাবত আছে, যে গণস্বাস্থ্যের ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সেই টেস্ট কিট, যেটা নিয়ে আলোচনা। দেখুন, এটা মানুষের, যখন উনি আসলো, মিডিয়া আসলো যে তার এটা একটা নতুন আবিষ্কার, এই কিট দিয়ে স্বল্প সময়ে স্বল্প ব্যয়, স্বল্প সময়ে স্বল্প করেছে চিকিৎসা হবে, মানুষের 16 কোটি মানুষ একটা সবার কেন্দ্রবিন্দু উনি হয়ে গেল। তো উনি কিন্তু বোকা লোক নয়, সে বুদ্ধিমান। বাস্তবতা ভিন্ন। WHO যে টেস্টের রিকমেন্ডেশন করে নেই, পৃথিবীর কোনো দেশেই এই র্যাপিড টেস্ট, অ্যান্টিবডি টেস্ট করে না, কিংবা এই দিল্লি পাশের দেশে শুরু করেও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এই টেস্ট কোথাও হচ্ছে না। আর আমাদের দেশের এই টেস্ট আমরা সরকার করারও সিদ্ধান্ত নিয়ে নেই, এবং এইটার আসলে বিজ্ঞান সম্পন্ন যুক্তি আছে কিনা জানি না। সাধারণভাবেও যদি আমরা ধরি যে এটা কি রাজনীতি করছেন উনি, কিংবা এটার আসলে কি মহান উদ্দেশ্য আছে কিনা আমরা জানি না। প্রথম উনি বললো যে অ্যান্টিবডি টেস্ট, তারপরে শেষের দিকে বলা শুরু করলো যে না, এটা অ্যান্টিজেন টেস্ট। এই লাস্ট এই যেদিন সে সাংবাদিক সম্মেলন, ওই দিন বিকালে বললো যে না, এটা অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট। এবং অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট এটা বাস্তবসম্মত না। এই কোভিড রোগীর ক্ষেত্রে, রোগী যখন এফেক্টেড হয়, প্রথম যদি আপনি 3 দিন কি 1 সপ্তাহ টেস্ট করেন, 2% ক্ষেত্রে অ্যান্টিজেন পাইতে পারেন পজিটিভ, আর 98% নেগেটিভ। শুধু এটা তো অবাস্তব জিনিস। আর অ্যান্টিবডি টেস্টও আপনার 33% পজিটিভ, বাকিটা ফলস নেগেটিভ আসবে 67%। সুতরাং এইটারও কোনো বিজ্ঞান সম্পন্ন যুক্তি নাই। ওনার সাথে ডিজি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের যে দ্বন্দ্বটা, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সাংবাদিক সমাবেশে পুরা ক্লিয়ার করছে, আমি আপনারা দেখেছেন নিশ্চয়ই। সেখানে ওনাদের সাথে চিঠিপত্র চালাচালি হচ্ছে, এখন পর্যন্ত ওটা রেজিস্ট্রেশন হয় নাই। রেজিস্ট্রেশনের যে প্রসেসটা, সেটাও কিন্তু হয় নাই। এখন উনি প্রথম দিকে, আমি মিডিয়া দেখেছি যে এটা তার করতে 50 কোটি টাকা লাগবে, এটা সরকার দিতে হবে, নাহলে কিভাবে করবে, এমন একটা উনি একদিন মিডিয়াতে বলল। এখন এই যে এই প্রসিডিউরটা, সিআরও যেটা বলে, যেটা নিয়ে ঘুষের কথা উনি বলল, এইটা এই ডিজি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের একটা প্রসিডিউর।
এবং এইটাতে 7টা না 9টা অর্গানাইজেশন আছে সিআরও, যারা এটার মানটা দেখবে, রিসার্চটা করবে। এই রিসার্চটা করার যারা উদ্ভাবক, তাদের দায়িত্ব রিসার্চ করে গভর্নমেন্টে আনা, এবং এইটারও কয়েকটা প্রসিডিউর আছে, সেই প্রসিডিউরটা এখন মেনটেন করছেন না। ওনার এই কিট পরীক্ষা করার যেগুলা প্রসিডিউর পরীক্ষা করা, কতজন কয় হাজার পরীক্ষা করবে, করে এটা দেখবে বিজ্ঞানসম্মত কিনা, ঠিক কিনা, এটা তো সরকারের দায়িত্ব না। সরকারের যে প্রসেসটা, এই প্রসেসটাই উনি আসতে হবে, উনি সেটা যাচ্ছেন না। উনি, আমার মনে হয় যে, কিন্তু আমার প্রশ্ন হলো যে ওনার কি এটার পিছনে কোনো রাজনীতি আছে কিনা, উনি নিজেকে প্রকাশ করতে চায় কিনা আমি জানি না। এবং এইটা অস্বাভাবিকভাবে উনি যে অবস্থান, বয়স, তার যে মেধা, সে একজন মুক্তিযোদ্ধা, সব মিলেই আমরা যদিও আগের ইতিহাসও জানি, এরশাদ সরকারের সময় তার অবস্থান স্বাস্থ্য সেক্টর কী হয়েছিল জানি, এত বড় একটা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু 300 বিঘা জমি দিয়ে গেছে, সেটা কতদূর জনসেবায় আগাইছে। ওনার একটা হাসপাতাল আছে রুগী শূন্য, ওইখানে কিছু হচ্ছে না। ওনার একটা ল্যাবরেটরি আছে, গণস্বাস্থ্য কোম্পানি আছে, ওইটা কতদূর আগাইছে দেশবাসী জানে। সুতরাং এই মুহূর্তে এইটা নিয়ে কী কারণে উনি আলোচনায় আসছে আমি জানি, এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই, ওনার কোনো বৈধতা নাই, ওনার কোনো সামাজিক যুক্তি নাই, রাজনৈতিক যুক্তি থাকতেও পারে। আজকে অনেকে তো এই করোনা নিয়ে একসাথে যুদ্ধ করবে জাতির সাথে, সরকারের সাথে, অনেকে তো এই করোনা বাদ দিয়ে সরকারের সাথে যুদ্ধ করছে। এরকম যুদ্ধ উনি করছে কিনা আমি জানি না। সুতরাং এইটার কোনো ব্যাখ্যা, বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই, এবং সরকার এটা চিন্তা করছে না, ডাব্লিউ চিন্তা, সারা ওয়ার্ল্ড এটা নিয়ে চিন্তা করছে না। অধ্যাপক ডক্টর এম এ আজিজ, আপনাকে ধন্যবাদ। ইকবাল সুমন চৌধুরী যেটি বললেন যে আমাদের করোনা শনাক্তকরণের কিট এবং করোনা শনাক্তকরণের যে পরীক্ষা বা পিসিআর ল্যাব, সেটির সংখ্যা যদি বাড়ানো যায়, সেক্ষেত্রে আমাদের ঝুঁকিও অনেকটা কমে আসবে। আমরা যেহেতু যদি শনাক্ত করতে পারি, তাকে আইসোলেশনে রেখে সেক্ষেত্রে সংক্রমণটা অনেকটা রোধ করা সম্ভব। যেটি ডাক্তার এম এ আজিজ বলছিলেন যে গণস্বাস্থ্য কেন্দ্রের যে কিটের বিষয়টি, সেটি আমার প্রশ্ন হচ্ছে যে যদি আমরা এই ধরনের কিট ব্যবহারই না করি, বা পৃথিবীর কোথাও যদি এই ধরনের টেস্ট না হয়, তাহলে তাকে এই প্রক্রিয়া অনুসরণ করতে হবে, এইটা করতে, এইগুলো তো বলার দরকার ছিল না। না, একটি কথা হলো যেটা প্রফেসর আজিজ সাহেব বলছেন, যেহেতু তারাই এই বিষয়ে সংশ্লিষ্ট, আমরা তো লেমেন। এই কিট বিজ্ঞানসম্মত কিনা, স্বাস্থ্যসম্মত কিনা, তার কতগুলো মানদণ্ড আছে, নির্দিষ্ট মানদণ্ড আছে। তার সবচেয়ে বড় মানদণ্ডটা হলো WHO, তারপরে আছে আমাদের এখানকার যারা করেন তারা। এবং এই ব্যাপারে আমি মনে করি বাকযুদ্ধ না করে এটার ইন্টারনালি এটার হওয়া উচিত, মানে এটা কি মানসম্মত কিনা, এর প্রয়োজনীয়তা কতটুকু আছে, সবগুলো আমি মনে করি যে এখানে ভিতরে তারা করবেন। আমাদের ডক্টর জাফরুল্লাহ সাহেব যেভাবে সরাসরি পাবলিকলি আসতেছেন, সেটাও যেমন কাম্য না। আবার এই যে জটিলতা দেখা যাচ্ছে এবং মিডিয়াতেও আসছে, অনেকের বিভিন্ন রকমের বিভ্রান্তিও সৃষ্টি হচ্ছে, সেটাও আমি মনে করি অবসান হওয়া উচিত। কারণ এই ধরনের ধারণা হওয়া উচিত না। কেউ করতে চাচ্ছেন আর কেউ করতে দিচ্ছেন না, আবার কে করতে চাচ্ছেন তার উদ্দেশ্যটা কি, সেটাও দেখার প্রয়োজন আছে। কারণ আমাদের একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হলো করোনা ভাইরাসকে মোকাবেলা করা, এবং সেটা যেভাবেই হোক, রাষ্ট্রীয়ভাবে করা দরকার, আমাদের সামাজিকভাবেও করা দরকার। তবে একটা জায়গাতে আমি মনে করি যে শুধু রাষ্ট্র করলে তো হবে না, আমরা যারা নাগরিক আছি আমাদেরও তো সতর্কতামূলক ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। যেমন রাষ্ট্র বলে দিচ্ছে লকডাউন করেছে, কেন লকডাউন করেছে? এই লকডাউন কিন্তু রাষ্ট্রের কোনো চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত না, প্রয়োজনের কারণের জন্য লকডাউন করেছে WHO-র নির্দেশ অনুযায়ী। সেটা কি, সংক্রমণটা যেন না হয়, সোশ্যাল ডিস্টেন্সিং। আপনি দেখুন, আমরা নাগরিক হিসাবে নিজেরাই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার চেষ্টা করি না। সেখানে আর্মিকে আসতে হলো, পুলিশ বাহিনীকে ঝুঁকি নিয়ে যেতে হলো, অনেক জায়গাতে কিছুটা ফোর্স ইউজ করতে হলো। সেটা তো কাম্য না, কারণ আমার নিজেরও তো একটা দায়িত্ব আছে, এই মানে নিজেকে রক্ষা করা এবং আমার আশেপাশে সবাইকে রক্ষা করা। পাশাপাশি দেখুন, আজকে সারা দেশ লকডাউন, হঠাৎ করে আমরা দেখলাম যে আমাদের গার্মেন্টস সেক্টর তারা খুলে দিলেন। সোশ্যাল ডিস্টেন্সিং কোথায় হবে? এবং দেখেন, গত রোববারে খুলেছে, আজকে দুদিনে আমাদের সংখ্যা দেখুন, এই কী বলে ওর নাম, এই সংক্রামকে আক্রান্তর সংখ্যা কিন্তু বেড়ে গেছে। এবং এটাও তো গার্মেন্টস সেক্টরে যারা নেতৃত্বে আছেন তাদেরও এটা বিবেচনা করার কারণ আছে।
গার্মেন্টস সেক্টরকে যেমন রক্ষা করার দায়িত্ব আছে, তেমনিভাবে দেশের মানুষকেও রক্ষা করার দায়িত্ব আছে, এবং সরকারের দিকে এবং সরকারকে একটা বিপজ্জনক অবস্থায় নিয়ে যাওয়ার কোনো দায়িত্ব কারো নেই কিন্তু। কারণ সরকার জেনে শুনেই তো এই প্রথম ছিল ২৬ তারিখ থেকে একটা পর্যন্ত, তারপরে সেটাকে আবার বাড়ানো হয়েছে। আবার মাননীয় প্রধানমন্ত্রী এক্সপার্টদের সাথে আলোচনা করে WHO-র সতর্কতামূলক মানে নির্দেশ, সেটাকে মেনে 5 তারিখ পর্যন্ত এটাকে বৃদ্ধি করা হয়েছে, 7 তারিখ থেকে খুলবে। তারা অন্তত 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে পারত, কিন্তু তারা অপেক্ষা করলেন না। নিজের দায়িত্বে ইউনিলেটারিলি লকডাউন ভঙ্গ করে, সারা দেশ লকডাউনে আছে, তারা ইউনিলেটারি এককভাবে তারা সিদ্ধান্ত নিয়ে করলেন, সরকারকেও করলেন না। আমি মনে করি আমাদের প্রত্যেকেরই উচিত হবে, সেটা পেশাজীবী বলুন, সেটা মানে কোনো সেক্টর বলুন, অথবা কোনো রাজনৈতিক দল বলুন, আজকে বিতর্ক নয়, আজকে বরং আমাদেরকে রাষ্ট্রের যে ব্যবস্থাগুলো গ্রহণ করা হচ্ছে সেই ব্যবস্থাগুলোকে আমাদেরকে সাপোর্ট করে, কারণ রাষ্ট্র যে ব্যবস্থা গ্রহণ করছে সেটা কিন্তু রাষ্ট্র জনগণকে মানে কষ্ট দেওয়ার জন্য, বরং জনগণকে রক্ষা করার জন্য। আমাকে সেই বিশ্বাস নিতে হবে। আজকে বিশ্বে দেখুন, যাদের আছে তাদের সেখানে সমস্ত কিছু বন্ধ রাখা হয়েছে, এমনকি কারফিউ পর্যন্ত দিয়ে দেওয়া হচ্ছে সেখানে। তারা কিন্তু জনগণ সেটা মানার চেষ্টা করছে। যেখানে যত বেশি সোশ্যাল ডিস্টেন্সিং এবং লকডাউন যত বেশি কার্যকর হয়েছে, সেখানে কিন্তু এই সংক্রমণের কমেছে, এবং এটাই অভিজ্ঞতা, এর ছাড়া কোনো নেই আজকে। তাই আমি মনে করি আরেকটি জিনিস, এই অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের দুই একটা শিক্ষা নেওয়া দরকার। সেটা কি? ডাক্তার সাহেব আছেন, তিনি বলবেন, WHO বলছে এবং ইয়েরা বলছেন যে এটা কিন্তু করবে, রিপিট করবে। এই করোনা ভাইরাস কিন্তু রিপিট করবে, এটা বলেছে। ভিন্নভাবেও আসতে পারে, সেকেন্ড ওয়েভ বলা হয়। হ্যাঁ, সেকেন্ড ওয়েভ হতে পারে বা ভিন্ন ফর্মে আসতে পারে। এখন থেকে আমাদের স্বাস্থ্য সেবাতে যেটুকু সীমাবদ্ধতা ছিল, আমি মনে করি এটা বৃদ্ধি করা উচিত। ধরুন এখন 28টা হবে টেস্টিং, এটা সময় পেলে এটাকে সারা দেশে অন্তত টেস্টিংয়ের ব্যবস্থা করা দরকার। তারপরে যেমন আমাদের পুলিশ বাহিনী, একটা কথা বলি যে যখন ব্যারাক হয় তখন কিন্তু করোনা ভাইরাস ছিল না। আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো যখন হয় তখন করোনা ভাইরাস ছিল না, তখন সোশ্যাল ডিস্টেন্সিংয়ের এই কনসেপ্টের কোনো প্রয়োজন ছিল না। আজকে আমি মনে করি যে এই অভিজ্ঞতার আলোকে ভবিষ্যতের মানে সক্ষমতা বৃদ্ধি করা দরকার। ব্যারাক আজকে সেইভাবে করতে হবে, গার্মেন্টস সেভাবে করতে হবে, মিল কারখানা সেভাবে করতে হবে, স্বাস্থ্যসেবার সক্ষমতা সেভাবে দিতে হবে। বোথ প্রাইভেট এবং পাবলিককে সমন্বিত করে এই স্বাস্থ্যসেবা দেওয়া। আজকে দেখুন বিভিন্ন হাসপাতালে রুগী নেই, ভয়ে, করোনার ভয়ে রুগী নেই। সেই হাসপাতালগুলোর কী অবস্থা? হাসপাতালগুলো নিচ্ছেও না। এখন প্রাইভেট হসপিটালগুলো আপনার, তারা তো মানে তাদের তো এটা একটা ব্যবসাও। আজকে যদি রুগী না থাকে তাহলে সেই হাসপাতালের কি অবস্থা হবে? চিকিৎসকের বেতন, স্বাস্থ্যকর্মীদের বেতন, নার্সদের বেতন, হাসপাতাল চালিয়ে রাখা। সরকারি হাসপাতালগুলোতেও দেখুন তারা ঝুঁকির মধ্যে। প্রথম দিকে ডাক্তার সাহেব বললেন যে প্রথম দিকে PPE সেরকম পর্যাপ্ত ছিল না, কিন্তু তারপরেও কিন্তু তারা PPE না থাকা সত্ত্বেও কিন্তু তারা স্বাস্থ্যসেবা দেওয়ার চেষ্টা করেছে। আজকে আমি মনে করি এই মুহূর্তে ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা অতীতে যে দুর্বলতাটা ছিল, অতীতে যে সীমাবদ্ধতা ছিল, সেটা কাটিয়ে ওঠার জন্য এখন থেকে সক্ষমতা বাড়াতে হবে। জি, ইকবাল হোসেন চৌধুরী, আপনাকে ধন্যবাদ। নাঈম আহমেদ যেটি বললেন যে এখন থেকে সক্ষমতা বাড়াতে হবে, আগামীতে আমাদের যে পরিস্থিতি তৈরি হবে সেটি মোকাবেলা করার জন্য, সেটির জন্য কি আমরা যথেষ্ট প্রস্তুত কি না, এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে যে বৈশ্বিক মানে বিশ্বে যেভাবে করোনার সংক্রমণ হচ্ছে, বিশেষ করে উন্নত দেশগুলোতে যেভাবে সংক্রমণ হচ্ছে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা বলি যে আমরা অনেকটা ওই রকম খারাপ অবস্থায় আমরা যাইনি। সেটি আসলে কি বাস্তব ভিত্তি কি, সেটাই বলে। প্রথম হলো, দ্বিতীয়টাই আপনাকে আসি, সেটা হলো যে আমাদের কোন পর্যায়ে আসি আমরা এই করোনার ক্ষেত্রে। সীমিত সংখ্যক পরীক্ষা দিয়ে কি আমরা সেটাকে মূল্যায়ন করতে পারি? এখানে তো একটা প্রক্রিয়া চলছে, টেস্ট হচ্ছে, ট্রিটমেন্ট হচ্ছে, আইসোলেশন হচ্ছে, সবই হচ্ছে। প্রশ্ন একটা বড় যেটা মৌলিক প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা কোন অবস্থায় আছি। এটা তো করোনা যেটা হচ্ছে একটা প্রাথমিক পর্যায়ে থাকে, তারপর বলে পিক, তারপর প্লাটু, মানে একটা স্টেবল অবস্থা, তারপরে ফ্ল্যাটেনিং। এই তো একটা প্রক্রিয়া। আমাদের প্রশ্ন, আমরা কি কোন দিকে আছি? আমরা কি পিকে চলে গেছি, না প্লাটুতে আছি, না ফ্ল্যাটিংয়ের দিকে যাচ্ছি?
এটা কিন্তু এখন নির্ধারিত হয় না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে ডাক্তার সাহেবরা খুব ভালো বলতে পারবেন তারা, যে আমরা ট্রেন্ডটা কী, যেমন ট্রেন্ডটা হচ্ছে যেমন গতকালকে যে ইনফেক্টেড লোকের সংখ্যা আজকে বেশি, কালকে 500+, আজকে 600+। এখানে কি এইটা বড় কথা না? সেটা হলো যত টেস্ট হয় তত সংখ্যা বেড়ে যায়, সংখ্যা বাড়ে। তাহলে মানে কি, তাই টেস্টের সাথে এমন হতে পারে টেস্টের সংখ্যা বাড়লে হয়তো এটাও বেড়ে যেতে পারে। তাই আমাদের যেটা আমি আবার বলছি, যেটা হলো যে আমাদের অবস্থানটা কি, আমরা কি পিকে চলেছি, না আমরা প্ল্যাটুর দিকে আছি, না ফ্ল্যাটেনিংয়ের দিকে যাচ্ছে, এটা একটা নির্ধারণ করা, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। এটা বলছেন যে ভবিষ্যতে আমাদের একটা শিক্ষা, ভবিষ্যতে শিক্ষা তো এর থেকে নেওয়াই আছে, এর থেকে তো একটা হবে ভবিষ্যতে কর্মকাণ্ড যেটা হবে, যেটা বলছিলেন যে ব্যারাকের ডিস্টেন্সটা মেনটেন করা, গার্মেন্টস সেক্টরে যে প্রসেসিং লাইন বা যেটা অ্যাসেম্বলি লাইন, একটা ডিস্টেন্স মেনটেন করে, তারপর কারণ এটা একটা প্রসেস তো, একজন ওয়ার্কার একটা কাজ করে, পরবর্তী ওয়ার্কার একটা কাজ করে, এটা ফুল সিস্টেমে চলে, একটা প্রসেসে চলে, সেখানে একটা ডিস্টেন্স যেটা মেনটেন করা দরকার। আগে যেটা ছিল সেটা নিচে ইন্টারন্যাশনাল মানদণ্ড মেনেই তারা করেছে, এখন নতুন পরিস্থিতিতে নতুন করে চিন্তাভাবনা করা হবে। কিন্তু একটা জিনিস গুরুত্বপূর্ণ, জীবন ও জীবিকা দুটি গুরুত্বপূর্ণ। আজকে কোভিড-19 যেমন একটা জীবনের ঝুঁকি নিয়ে আসছে, একটা এমন একটা মানে রোগ যার কোনো ছোঁয়াচে রোগ, কেমনে ছোঁয়াচে সেটাও জানা নাই, এটা বাতাসে আসে না মানুষের ছোঁয়া লেগে লাগে এটাও কেউ জানে না। এই একটা জীবন, এটাতে রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবিকাও গুরুত্বপূর্ণ, আপনার অর্থনীতিকে চালু রাখতে হবে। আজকে গার্মেন্টস ইন্ডাস্ট্রি করে যেগুলি চালু রেখেছে জীবিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একমাত্র যে গার্মেন্টস ওয়ার্কার যারা আছে তারা বেকার হয়ে যাচ্ছে, এটা সোশ্যাল আনরেস্ট করবে। মানুষ যখন বেকার হবে তারা কিন্তু এই করোনার কথা চিন্তা করবে না, তখন তার পেটের কথা যখন চিন্তা করবে তখন সামাজিক অস্থিরতা সৃষ্টি করবে। এটা তো একটা শ্রমিকের সাইড গেল। আর একটা গুরুত্বপূর্ণ হলো যে আমাদের গার্মেন্টসের যারা কম্পিটিটর, চায়না বলেন, তারা মোটামুটি প্রোডাকশনে চলে গেছে, এখানে তো ডেট জিরো। অপরদিকে কম্বোডিয়া, ভিয়েতনাম, তারা কিন্তু এই ধরনের লকডাউন না, কম্পারেটিভলি কম, সেখানে প্রোডাক্ট প্রসেস আছে। আমরা কিন্তু পিছিয়ে পড়ব। সরকারিভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে যেগুলি রপ্তানি অর্ডার আছে শুধু সেইগুলি খুলতে পারবে। এখন প্রশ্নটা অর্ডার কিছু আগে আছে কিছু পরে আছে, সেই তুলনায় সেই চিন্তাভাবনা করে গার্মেন্টসগুলি খুলে দিয়েছে। এটা ঝুঁকিপূর্ণ ব্যাপার অবশ্যই, কিন্তু জীবিকার তাগিদে কিন্তু এটা কম গুরুত্বপূর্ণ না। কারণ অর্থনীতিকে রাখতে হবে, আমাদের অর্থনীতির ফরেন কারেন্সির মূল ইনকাম হলো গার্মেন্টস, এবং 40-50 লাখ লোক এই সাথে জড়িত মানে কর্মরত আছে। দুটি গুরুত্বপূর্ণ, সেইগুলি বিশেষ এইগুলি নিয়ে একটা ঝুঁকি নিয়ে হয়তো একটা ঝুঁকি পরিস্থিতি সৃষ্টি করেছে, এটা অস্বীকার করার জন্য নাই। তবে যেটা হচ্ছে এই ঝুঁকিটাকে কমানো যায় সেটা কি করা যেতে পারে। আমি একটু উদাহরণ বলি, দক্ষিণ কোরিয়ায় কয়েকদিন আগে ইলেকশন হয়ে গেল, তো আমরা খুব অবজার্ভ করলাম যে ইলেকশনটা কেমনে করছে। সেখানে ক্ষমতাসীন দল কোভিডকে সুন্দরভাবে মোকাবেলা করার জন্য তারা বিপুল ভোটে জয়ী হয়েছে, কারণ গভর্নমেন্টের পাবলিকের কনফিডেন্স আছে যে সরকার তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে। আমি ওই দক্ষিণ কোরিয়ার কথা বলছি। তো ইলেকশন তারা কীভাবে করলো, ফার্স্ট টেম্পারেচার টেস্ট, একজন ভোটার যখন যাবে টেম্পারেচার টেস্ট করা হলো, সে অ্যালাউড 6 ফিট ডিস্টেন্স করে ভোট দিয়ে চলে গেল। অ্যান্ড প্রশ্ন হলো কোরিয়ার বাংলাদেশের পরিস্থিতি তো এক না, ওখানে দেশ লোক সংখ্যা অনেক কম, আমাদের 17 কোটি লোক অনেক বড়, আমরা হয়তো এভাবে মেনটেন করতে পারবো না। কিন্তু যতখানি সম্ভব সেটা তো করা উচিত। যত আমরা এই সোশ্যাল ডিস্টেন্স নিয়মকানুনগুলি বলেন, সরকার থেকে যে নির্দেশনা বলেন, এগুলি যতখানি মেনে চলবে ততখানি আমাদের ঝুঁকিটা কমে আসবে। নাঈম সাহেব বলেছেন গার্মেন্টস সেক্টর কিন্তু একমাত্র সেক্টর নয় আমাদের ইকোনমিকে সজাগ রাখা বা সক্রিয় রাখার। কিন্তু তারা যেটা করেছেন, অর্ডারের কথা বলেছেন, এর আগে আমরা শুনেছি তাদের অর্ডার ক্যান্সেল হয়েছে, আজকে বলছেন তাদের অর্ডার আছে। সেই অর্ডারগুলো কে নেবে? যে ইউরোপ বলুন, আমেরিকা বলুন, সেখানে তো সব লকডাউন। সবচেয়ে বেশি কিন্তু ট্রান্সপোর্ট সেক্টরে আমাদের কর্মী মানে শ্রমিক। তারপরে আসুন আপনার আমাদের এগ্রিকালচার সেক্টর, এমন একটা সেক্টর নেই যে সবাই কিন্তু বন্ধ আছে। তাদের কি পেটের ক্ষুধা নেই? আর অর্ডারের কথা বলছেন, সেই অর্ডার আজকে যদি এমন হয় যে ভবিষ্যতে এখানে এই শ্রমিকদেরকে ঝুঁকি নিয়ে কাজে বাধ্য করার কারণের জন্য হিউম্যান রাইটস ভায়োলেট হয়েছে, সেই কারণের জন্য যদি বায়াররা তারা যদি ইয়েতে আসে, রেস্ট্রিকশনে আসে, তখন কি করবে? ইকবাল সুবহান চৌধুরী, আপনাকে ধন্যবাদ। নাঈম আহমেদ এবং ডাক্তার আজিজ, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।